রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে। এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ, সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। ওর বাসা ঢাকার বাসাবো এলাকায়। ও এই ঘটনাটি তারই এক বান্ধবীর নাম হচ্ছে মারিয়া মিম, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। ঘটনাটি একটি হন্টেড বাসাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ছোট ছোট ভয়ানক ঘটনা মিলিয়ে একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়। আর ওরা যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত এবং বিল্ডিংটির পাশেই ছিল আরও একটি বিল্ডিং। এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিংয়ের মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিংয়ের ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিংয়ের ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এ ধরনের বিল্ডিংগুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিংয়ের মাঝে যে সরু জায়গাটি ছিল, সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিংয়ের মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তা একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল, কারণ এর আগেও অনেকবার মেহমান আসলেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল। আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিংয়ে বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে। তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে
মেহমানরা হয়তো বা বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যে এটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল। এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে, তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে। উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে, আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল। সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল। এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু মিম ভালোভাবেই জানতো যে এটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটার শুরু ছিল, মানে এটা দিয়েই শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিং এর দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেলবেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি সুইয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং সুইয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতা পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে সুইয়ের সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন, আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন, তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে, কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে ওনার রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিং এ হরহামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিং এর ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত, যেমন কেউ পাটাতে শিলনোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন, তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিং এর মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে, সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান
একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিং এ আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিং এ একটি ফ্ল্যাট খালি পায় তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তার উপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে, তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরো জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তো যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু আরো ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিং এর অনেকে সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে, এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরপরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথা কিচ্ছু নেই। তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ যেহেতু, তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। এই কথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানকভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল তখনই জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক। তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওনারা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না। তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরো বলেন যে ওই বিল্ডিং এর ছাদের নিচ তলায় যারা থাকেন তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনেই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যে ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায় ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওনারা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিং এর দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনার জন্য কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না।
ছাদে উঠতে মানা করছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে। মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে এবং সে এভাবে প্রতি রাত্রেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়। তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পরে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল। তো অন্য রুমে গিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল। ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে, আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো। তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো। তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগেই দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরো গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন
ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল, তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে, আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। এরকম ঘটনা নাকি ওই এলাকায় অনেক ঘটেছে এবং অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ওই কাজের খালা আরো বলেন যে একসময় এই এলাকার চারপাশে শুধু পানি ছিল, পরবর্তীতে মাটি ফেলে জলাশয়গুলো ভরাট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। মিমরা এখনো ওই এলাকাতেই অন্য একটি বাসায় থাকে, তবে ওই আগের বাসাটি মূলত পরিবর্তন করার পর থেকে মিমের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা ছোট ছোট যেই কয়েকটি ব্যাপার একত্র করে বললাম এটা সত্য ঘটনা। আর ওই এলাকাতে স্পেশালি যদি সবুজবাগ ওই সাইডে যারা থাকেন, তারা যদি এলাকাটি চিনে থাকেন, তারা অবশ্যই ঘটনার সত্যতা সম্পর্কে আপনারা অবগত আছেন। তো ধন্যবাদ সৌমিত্র রয়কে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনার শ্রোতা এবং ভক্তরা সবাই ভালো আছে। আপনার কথা জিজ্ঞাসা করলাম না, কেননা আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সাইফুল ইসলাম, বর্তমানে ঢাকার খিলক্ষেত বসবাস করছি। আজকে আমি কোনো গল্প শেয়ার করব না, আমি একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি শুরু করার পূর্বে শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘটনাটির কিছু কিছু অংশে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। সেক্ষেত্রে আমি রাসেল ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ঘটনাটি আজ থেকে 57 বছর পূর্বের আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমাদের গ্রামের মুরব্বীরা সবাই জানে। আমি রিকালেকশন করেছি আমার এক শ্রদ্ধেয় বড় চাচার কাছ থেকে। আমার আব্বু যখন জন্মগ্রহণ করে তখন বিকাল প্রায় আনুমানিক 4টা থেকে 5টা হবে। জন্মের পর থেকে একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমার বাবা তখন তার মায়ের দুধ পান করছিল না, শুধু চিৎকার করছিল। এরকম করে প্রায় রাতের 8টা থেকে 9টা পর্যন্ত বেজে যায়। তখন পাড়ার সবাই বলে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি বরং এক কাজ করতে পারো, আমাদের বড় মসজিদ থেকে, ওই বড় মসজিদের হুজুরের কাছ থেকে তুমি একটা তাবিজ আনতে পারো। রাসেল ভাই, বলে রাখা ভালো, আজ থেকে 50 থেকে 60 বছর পূর্বে মানুষের আস্থা এবং ভরসার জায়গা কিন্তু ছিল হুজুর, কবিরাজ। মানুষ কিন্তু প্রথমত হুজুর বা কবিরাজের কাছেই চিকিৎসা নিত। পরবর্তীতে যখন বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে যেত তখন ডাক্তারের শরণাপন্ন হতো। বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার এবং কবিরাজরাই মানুষের চিকিৎসা দিয়ে থাকতো। তো সবার কথা অনুযায়ী আমার দাদা আমাদের গ্রামের বড় যে মসজিদ, সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে, সেই মসজিদে হুজুরের কাছে যায় ওর তাবিজ জানার জন্য। তো হুজুরের কাছে যখন যায়, যেতে যেতে প্রায় তখন রাতের আনুমানিক 11টা বেজে যায়। তো যাওয়ার পর হুজুরের কাছে সব বিস্তারিত ঘটনা বলে যে জন্মগ্রহণ করার পর থেকে সে চিৎকার করছে এবং মায়ের বুকের দুধ পান করছে না। তো হুজুর সম্পূর্ণ ঘটনাটি শুনে আমার দাদাকে একটা তাবিজ দেন। দেওয়ার পরে বলে যে তাবিজটা তোমাকে নিয়ে যেতে হবে, কিন্তু নেওয়ার সময় দেখবা যখন যদি তোমাকে কেউ পিছন থেকে ডাক দেয় বা কোনো ডিস্টার্ব করে বা কোনো কারণে বাধাগ্রস্ত করতে চায় তোমাকে, তুমি কিন্তু কোনো ক্রমে পিছনের দিকে তাকাতে পারবে না।
আর যদি কোনো কারণে তুমি তাবিজটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু সেটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে, পরবর্তীতে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। লোকমুখে প্রচলিত আছে আমার দাদা খুব শক্তিশালী এবং সাহসী মানুষ ছিল, 2 থেকে 3 জনের কাজ উনি নিজে একাই করতে পারত। যদিও আমার দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। বলে রাখা ভালো, আমার দাদা হুজুরের কাছে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে গিয়েছিল, যেটা সবসময় ওনার সাথেই থাকতো। তাবিজ নিয়ে মসজিদ থেকে রওনা হতে হতে প্রায় রাত্রে আনুমানিক 12টা বেজে যায়। তখন আমার দাদা ভাবলো রাস্তা দিয়ে না গিয়ে যদি আমি শর্টকাটে যাই, মানে যদি জমির মাঝখান দিয়ে যাই, হয়তো আমার সময় অনেকটাই সেভ হবে। তো তারপর আমার দাদা তাবিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর যখন মাঝ বরাবর যখন আসলো, বাড়ি এবং মসজিদের মাঝ বরাবর, তখন পিছন দিক থেকে অনেক কোলাহল, চিৎকার চেঁচামেচি, অনেক কোলাহল শুরু হলো। তো হুজুরের কথা অনুযায়ী দাদা পিছনের দিকে তাকান না, তো সামনের দিকে হাঁটতে থাকেন। তখন এক পর্যায়ে পিছন থেকে পরিচিত একজন লোক দাদাকে ডাক দেয়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন আমার দাদা ভাবলো যাক, পরিচিত একজন তাহলে পাওয়া গেল। যখনই দাদা পিছনের দিকে তাকায় তখন দেখে যে যিনি ডাক দিয়েছেন তিনি আসলে তার পরিচিত কেউ না, একটা অবয়ব। তো ওই অবয়বটার পাশে আরো অনেকগুলো অবয়ব ধীরে ধীরে মিলিত হচ্ছিল। তো এক পর্যায়ে ওরা আমার দাদাকে অ্যাটাক করে। তো আমার দাদা যেহেতু খুব সাহসী মানুষ ছিল, সেও তাদের সাথে এক প্রকার মানে ঝগড়া কি বলবো, ধস্তাধস্তিতে লিপ্ত হয়। যদিও ওরা অনেক সুপার ন্যাচারাল, ওদের সাথে তো আর যুদ্ধ করে পারা যায় না। শেষ পর্যন্ত আমার দাদা জীবন বাঁচানোর তাগিদে বাড়ির দিকে ভো দৌড় দেয় এবং বাড়িতে এসে চিৎকার দিয়ে বাড়ির উঠোনে বেহুশ হয়ে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির সবাই দাদার মাথায় পানি ঢেলে দাদাকে হুঁশ ফেরান এবং সমস্ত ঘটনা জানতে চান। তো আমার দাদার সম্পূর্ণ ঘটনা সবাইকে বলে এবং তাড়াহুড়া করে লঙ্গির গিট যেখানে আমরা বাঁধি সেখানে তাবিজটা খোঁজার চেষ্টা করে, কিন্তু উনি দেখতে পান যে লঙ্গির গিট যেখানে আছে সেখানেই আছে, সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু তাবিজটা আর পাওয়া যাচ্ছিল না। ওইদিকে আমার আব্বুর অবস্থা আগে যা ছিল তাই, চিৎকার চেঁচামেচি, মায়ের দুধ পান করছে না, এভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন যখন আবার হুজুরের কাছে যাওয়া হয়, হুজুর তখন বলে আমার পক্ষে কিছু আর করা সম্ভব না, তোমার বাচ্চাকে হয়তো অন্য কোনো কিছু আসর করেছে, সেটা আমার পক্ষে কোনো সমাধান দেওয়া সম্ভব না। তো তিনি অন্য একটা হুজুরের ঠিকানা দেন, বলেন যে ওই হুজুরের কাছ থেকে তোমরা সেবা নিতে পারো বা চিকিৎসা নিতে পারো। তো যে বলা সেই কাজ, সে হুজুরের কাছে চলে যায়। সেই হুজুর বাড়িতে আসে, বাড়িতে আসার পর বাচ্চাকে দেখার পর তিনিও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে যে এই বাচ্চার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না, তো আমি একটা কাজ করতে পারি যে বাড়িটা আমি বন্ধ করে দিয়ে যেতে পারি। তো এর পরবর্তীতে আমি অন্য একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, হয়তো তিনি কিছু একটা করতে পারে। তো তিনি বাড়ির চারদিকে বন্ধ করে দিয়ে যায়। তো যে হুজুরের ঠিকানা দেন সেই হুজুরের বাড়ি ছিল অনেকটাই দূরে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে। তো তৎকালীন সময়ে তো যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না, তো ওই দিন আর যাওয়া সম্ভব হয়নি। তো বাড়ি যেহেতু বন্ধ করে দিয়ে গিয়েছে, তো ওইদিকে আশ্বস্ত ছিল যে হয়তো অন্য কোনো কিছু বাচ্চাকে নিয়ে যেতে পারবে না অথবা অ্যাটাক করতে পারবে না, কিন্তু সিমটম কিন্তু আগের গুলোই ছিল, মায়ের দুধ পান করছে না এবং চিৎকার থামছেই না। তো পরের দিন ওই হুজুরকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করেন। তো বাড়িতে আসার পরেই বাড়িতে উঠানো পা রাখার পরেই হুজুর বলে যে এখানে অনেক বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে, তো দেখি চিকিৎসা করা যায় কিনা। তো বাচ্চাকে দেখার পর আমার দাদা দাদিকে বলে আপনারা আসলে কি বলবো, বলতে গেলে আপনারা খুব কষ্ট পাবেন। আপনারা যে বাচ্চাটা এখন দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা কিন্তু আপনাদের না, সেটা জিনের বাচ্চা। আপনাদের বাচ্চাকে ওরা জন্মগ্রহণ করার পরেই নিয়ে গিয়েছে। এখন যে বাচ্চাটা আপনাদের কাছে আছে সেটা আপনাদের কাছে থাকবে না, যে কোনো মুহূর্তে ওরা এটা নিয়ে যাবে। এই কথা শোনার পর হুজুরের কথা কেউ বিশ্বাস করতে চায় না।
তো হুজুর প্রমাণস্বরূপ হাত পা বা বিভিন্ন কিভাবে যেন মাপযোগ করে প্রমাণ দেয় যে আসলে সেটা মানুষের বাচ্চা না। আর বলা হয় যে যদি মানুষের বাচ্চা হতো তাহলে এতক্ষণে সে না খেয়ে থাকতে পারতো না, কিছু না কিছু সে একটা মুখে দিত। একজন জিনের বাচ্চা হিসেবে সে মানুষের দুধ পান করবে না। তো আমি একটা সমাধান দিতে পারি, এটা খুব রিস্কি হয়ে যাবে। যদি আপনারা চান, না হয়তো আপনাদের বাচ্চা যদি আল্লাহ চায় তাহলে ফিরিয়ে দিয়ে যেতে পারে ওরা। তো হুজুর যে প্রসিডিউরের কথা বলে সেটা অনেকটাই ভয়ঙ্কর। কোনো বাবা মাই সৎ জ্ঞানে তার নিজের বাচ্চাকে, নিজের বাচ্চা বলেন আর যাই বলেন, নিজের বাচ্চাকে কখনো এরকম ঝুঁকির মুখে ফেলতে চাইবে না। তারপরেও সর্বশেষ চিকিৎসা হিসেবে হুজুরের কথাই তারা মানতে বাধ্য হয়, কেননা সেটা 2 থেকে 3 দিন পার হয়ে গিয়েছিল। তো হুজুরের প্রসিডিউরটা ছিল এরকম যে দোলনার মতো কিছুর মধ্যে একটা করে বাচ্চাকে সন্ধ্যার পর বাঁশঝাড়, যেটা বলে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসতে হবে। ঝুলিয়ে দিয়ে আসার পর কেউ দরজা জানালা কেউ কোনো কিছু খুলতে পারবে না, বাচ্চা ওই বাঁশঝাড়ের মধ্যে থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত বাচ্চার কান্না থেমে যায় ততক্ষণ পর্যন্ত কেউ ঘর থেকে বের হতে পারবে না। তো শেষ পর্যন্ত উপায় না দেখে সেই প্রসিডিউরের দিকে আগায় সবাই। তো সন্ধ্যার দিকে একটা দোলনার মতো করে আমার বাবাকে সেই বাঁশঝাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়ে আসা হয়। তো দর্শকদেরকে, শ্রোতাদেরকে আগে বলেছিলাম এই বিষয়টা আপনাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, তো এটাই ছিল বাস্তব। তো ঝুলিয়ে দিয়ে আসার পর তো আমার দাদি এবং দাদা ওরা তো খুব কান্নাকাটি, যে নিজের বাচ্চা বাঁশঝাড়ের মধ্যে কান্নাকাটি করছে, এটা কীভাবে মেনে নেওয়া আসলে অনেকটা কষ্ট করছিল। তো এভাবে অপেক্ষার প্রহর গুনতে থাকে যে কখন বাচ্চার কান্নার আওয়াজ কমবে। তো কান্নার আওয়াজ তো ওরা শুনতেই পাচ্ছিল ঘর থেকে, কিন্তু হুজুরের নির্দেশ অনুযায়ী, হুজুর বাড়িতেই ছিল, হুজুরের নির্দেশ অনুযায়ী দরজা জানালা কেউ খুলে নেয়। তো আনুমানিক রাত 12টা কি 1টার দিকে হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে যায়। তো হুজুরকে বলা হয় যে এখন তো আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, এখন কি আমরা বাচ্চাটাকে আনতে পারি কিনা। হুজুর বলে যে হ্যাঁ, এখন আপনারা আনতে পারেন। তো বেঁচে আছে কিনা মরে আছে সেটা যায় না, যদি বেঁচে থাকে তাহলে নিশ্চিত ধরে নেবেন যে আপনাদের বাচ্চাটাকে ওরা ফিরিয়ে দিয়ে গিয়েছে। তো 12টার পরে যখন কান্না থেমে গেল তখন তাড়াহুড়া করে সবাই যায় এখানে, গিয়ে বাচ্চাটাকে নামিয়ে এনে তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটা জীবিত আছে, নড়াচড়া করছে কিন্তু কান্না করছে না। তো যখনই মায়ের কাছে আনা হয় বা মানে আমার দাদির কাছে যখন আনা হয় তখন সে স্বাভাবিক বাচ্চাদের মতোই দুধ পান করতেছে, মানে কোনো কান্নাকাটি করতেছে না, অনেকটাই সুস্থ। তো আমরা সবাই মনে করেছিলাম ঘটনাটা হয়তো এখানেই হয়তো শেষ, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। ঘটনাটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, যেটা আমাদের জীবনের উপর অনেকটা বড় ইম্প্যাক্ট তৈরি করে। আমাদের জীবনের উপর ইম্প্যাক্ট তৈরি করে অনেক বছর পর। আমার বাবার শৈশব কৈশোর সব ঠিকভাবে ছিল। তো যখন আমার বাবা যখন বিয়ে করার পর আমার বড় বোন হয়, বড় বোন হওয়ার পর থেকে সমস্যাটা দেখা দেয়। সেটা হচ্ছে আমার বাবা হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো 2 বছর পরে উনি আপনি আমাদের বাড়িতে ফিরে আসার পর যখন সবাই জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় ছিলা, কোথায় গেছিলা তোমার বাচ্চা রেখে, তখন আমার বাবা কিছুই বলতে পারে না। তো আবার স্বাভাবিক জীবনযাপন করতেছে। এরকম করার পর আবার 3 বছর পর আবার সে নিখোঁজ হওয়ার পর সেই মুহূর্তে আমি জন্মগ্রহণ করি অবশ্য। তো নিখোঁজ হওয়ার পর আমি জন্মের পর আমি আমার বাবাকে দেখতে পাইনি, হয়তো সবাই যেটা বলে যে আমার বাবা ছিল না আমার পাশে। তো আবার আমার বয়স যখন 3 বছর হয় তখন আবার উনি আবার ফিরে আসার পর তো সবাই বলে যে প্রথমবার এরকম একবার করেছিল, সে এখন আবার এরকম সে নিখোঁজ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে আসার পরে উনি কিছু বলতে পারেন, উনি বলতেছে কই আমি তো কোথাও যাই নাই, আমি তো সকালে ঘর থেকে বের হলাম, আমি আজকে বাসায় আসলাম। ইনফ্যাক্ট আমি যে জন্মগ্রহণ করেছি সেটাও উনি মানে জানে না যে ওনার বাচ্চা জন্মগ্রহণ করেছে, মানে সে অবাক, মানে এই ছেলে কোত্থেকে আসলো ইত্যাদি ইত্যাদি। তো রাসেল ভাই এভাবেই চলছিল, 2 বছর 3 বছর পর পর নিখোঁজ, আবার 1 বছর পরে ফিরে আসা। তো রাসেল ভাই আমার বয়স এখন 30 বছর, আমি ঢাকাতে একটা মাল্টিন্যাশনাল বাইং হাউসে জব করছি। তো দুঃখের বিষয় হচ্ছে আজ থেকে 3 বছর আগেও আমার বাবা সে একইভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। তো বাই দিস টাইম আমার মাও মারা যায়।
তো বের হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো 1-2 বছর পর হয়তো আবার ফিরে আসবে আগের মতোই, কিন্তু আজকে প্রায় অনেক দিন হয়ে গেল বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় আছি, হয়তো সে আবার ফিরে আসবে। নিখোঁজ সংবাদও দিয়েছি আমি পত্রিকায়, হয়তো আগের দিনে পত্রিকার মধ্যে কোনো সংবাদ দেওয়া হতো না, কিন্তু আমি দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তো আপনাদের সবার কাছে দোয়া চাইছি যেন আমি আমার বাবাকে আবার ফিরে পাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। জি। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। হুম। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গায় একজন মানে তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দিকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। জি। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথাও হয় নাই, তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে। তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না, এরকম অনেক অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। রাসেল ভাই, পরের দিন একটা ঘটনা ঘটে। ঠিক এর পরের দিনই যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন, তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা। হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই, উনি অতটুকু অন্ধকারের মধ্যে যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে
মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে ভাই বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না তখন উনি হাতে হারিকেনটা নিয়ে একটু বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসা বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে এনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই 4র্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি। ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল।
তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুল টান অনুভব করেন। জি। তো যখনই টান অনুভব করেন পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতি, যতটুকু উনি বলছিলেন যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোক মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয় তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কোনো সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নামকরা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয় তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়, সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে বা জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন বলছিলাম রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা থেকে। তবে আজকে মনে করলাম একটা গল্প পাঠিয়ে দিই।
আসলে গল্প নয়, এটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, আমার দাদার ঘটনা। তো বলে রাখি, আমার দাদা বছর 3 হলো মারা গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সকলেই দোয়া করবেন আমার দাদার জন্য। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল আমার দাদার জন্মের সময় থেকে। আসলে আমার দাদার যখন জন্ম হয় তখন আমাদের ফ্যামিলিটা অনেক রিচ ছিল। আসলে খুব সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল, সরকার ফ্যামিলি। তো আমাদের বাড়ি আগে যেখানে ছিল এখন ওখানে নেই, এখন অন্য জায়গায় আমরা উঠে চলে আসছি। সেই বাড়িতে প্রথম দিকে ঘটনা হতো কি, আমার দাদা যখন ছোট ছিল দোলনাতে যখন রাখতো দাদাকে, হয়তো দোলনাতে রাখার পরে কেউ কোনো কাজ করতে গেল, আশেপাশে কেউ নাই, সেই সময় হুট করে এসে দেখা যেত যে দোলনাও নেই, আমার দাদাও নেই। তো অনেক খোঁজাখুঁজি করা হতো আশেপাশে সব জায়গাতে, বাড়িতে কোথায় গেল, দোলনাও নেই, বাচ্চাও নেই, এরকম একটা সিচুয়েশনে। তবে আমাদের বাড়ির পাশে, আগের বাড়ির কথা বলছি যেখানে আমার দাদারা ছিলেন, সেই বাড়ির পাশে খুব ঘন একটা জঙ্গল ছিল। আসলে সেই জঙ্গলটার ভিতরে তেমন কেউ যেত না। অনেক আগের কাহিনী, বুঝতে পারতেছেন, অন্তত 60 বছর আগের মতো হবে। সেই জঙ্গলের ভিতরে বাচ্চার কাঁথার সাউন্ড পাওয়া যেত। সেখানে খোঁজ নিয়ে ভালো করে খুঁজে খুঁজে দেখা যেত যে জঙ্গলের মধ্যে বাঁশঝাড়ের ভিতরে সে দোলনা সহ সে শিশুটি, অর্থাৎ আমার দাদা, সেখানে আছে। এইরকম ঘটনাটি অনেক ঘটতো। মাঝে মধ্যেই দেখা যেত যে আমার দাদা সেখানে বাড়িতে দোলনায় রাখা হয়েছে কিন্তু দোলনাতে নাই, জঙ্গলের ভিতরে দোলনা সহ ওখানে দোল খাচ্ছে। তারপরে এর পাশাপাশি আর কিছু ঘটনা ঘটতো। মনে করে ধরেন যে বাড়িতে বাক্সের ভিতরে তো অনেক কাপড় চোপড় সহ বা কাগজপত্র আছে, হুট করে সেখানে আগুন ধরে যেত। সে আগুন ধরে যাওয়ার পরে সেখানে পানি দিলেও সে আগুন লিপ্ত না। এমন সিচুয়েশন হতো যে কাপড় চোপড়ে আগুন সব পানিতে ফালাই দেওয়ার পরে পানিতেও আগুন ধরে যেত। এরকম একটা সিচুয়েশন ছিল। তো যাই হোক, এইরকম কিছু অদ্ভুত কারণ, তখন আসলে অ্যাকচুয়ালি কারণটা জানা যাইতো না। এরকম অদ্ভুত ঘটনার কারণে সেখান থেকে বাড়ি চেঞ্জ করে আমার দাদার বাবারা অন্য জায়গায় নিয়ে এসে বাড়ি করে। এরপর কাহিনী আমি বলি, আমার নিজের চোখে দেখা যায় কাহিনীগুলো। আমার দাদা আসলে আমাকে খুব ভালোবাসতেন, প্রচুর ভালোবাসতেন। আমি আমার দাদাকে খুব মিস করি। আমার দাদা আমাকে অনেক গল্প শোনাতেন। তবে আমাদের নিজের চোখে যে ঘটনাগুলো দেখা, মাঝে মধ্যে দেখা যেত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর গন্ধ যেটার কথা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই গন্ধটা কিন্তু সব সময় হতো না। ও সরি, একটা কথা আপনাদের বলাই হয়নি। আসলে কথাটা হচ্ছে যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। এই ঘটনাটা জানাজানি হয়েছিল আমার দাদা পরিণত বয়স হওয়ার পরে। সকলেই জানতো যে আমার দাদার সঙ্গে একটা পরী ছিল। তো এই পরীটা যখন আমার দাদার সঙ্গে দেখা করতে আসতো, অর্থাৎ আমাদের বাড়িতে আসতো, ঠিক সেই দিন থেকে প্রায় 2-3 দিন যাবত আমাদের বাড়িতে এত সুন্দর একটা গন্ধ হতো। এবং আমার দাদা যেই ঘরে থাকতো সেই ঘরের গন্ধ তো অনেক সুন্দর গন্ধ। যে কোনো মানুষ আমাদের বাড়িতে আসলেই সেই গন্ধ টের পেত এবং বুঝতে পারতো যে আমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। তো এইরকম অনেক ঘটনা আমার দাদার সঙ্গে ঘটেছিল। আমার দাদা যখন নতুন বিয়ে করেছিল, অর্থাৎ আমার দাদিকে বিয়ে করেছিল, তখন তার শ্বশুর বাড়ির লোকজনেরা অনেক জানতো। আমার দাদা যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যেত, সেখানে ওনার যে শালিকা বা শালা এরকম কেউ আছেন, তারা অনেক সময় বলতো যে দুলা ভাই, আপনার কাছে নাকি পরী আছে, কিছু আমাদের দেখান। তখন আমার দাদা এরকম বলতো যে বল তোরা কি খাবি, এরকম একটা সিচুয়েশন। তখন অনেকে অনেক রকম খাবারের কথা বলতো। আমার দাদা বলতো আচ্ছা তোরা ঘর থেকে বের হয়ে যা। তো ঘর থেকে বের হয়ে যাওয়ার এই 5-10 মিনিটের ভিতর আমার দাদা ঘরের ভিতরে বিভিন্ন রকম খাবারের আয়োজন করতেন। অনেক সময় দেখা গেছে যে অনেক ফলমূল সেখানে হুট করে জড়ো করছেন, বা পুরো এক গামলা ভর্তি মিষ্টি, অথচ একেবারে গরম মিষ্টি, এইরকম অনেক খাবার নিয়ে তাদেরকে চুমকে দিতেন। তার সকলে আসলে বিশ্বাস করতো যে তাদের কাছে কিছু আছে। তো আরেকটা কাহিনী বলি, যেটা মূল কাহিনী হচ্ছে, সেই পরীটা আসলে আমার দাদাকে অনেক কিছু দিয়েছিলেন। প্রথম দিকে অনেক অর্থ দিয়েছিলেন,
অনেক অর্থ দেওয়ার পরে দাদাকে এরকম বলেছিলেন যে 3টা মহিষ কিনতে বলেছিলেন, এবং এই 3টা মহিষের ভিতর একটা মহিষকে জবাই করে গ্রামের সব লোককে খাওয়াতে বলেছিলেন। তো কথা মতো আমার দাদা 3টা মহিষ কিনেছিলেন, কিন্তু মহিষ কেনার পরে আসলে সে মহিষ দিয়ে হাল চাষ করাতেন এবং মানুষকে খাওয়ানোর এই বিষয়টা জানি না কি কারণে তিনি এড়িয়ে গিয়েছিলেন, খাওয়াতে পারেননি। সেই সময় আসলে আমাদের পরিবারে খুব একটা দুঃসময় নেমে এসেছিল। সেই মহিষ 3টা পর পর মারা যায়, এবং লাস্ট যে মহিষটা ছিল সেই মহিষ এবং আমার নিজের দাদি একই দিনে মারা গিয়েছিলেন। তারপর থেকে আসলে সেই পরি বলি আর যেটাই বলি, ওনার সঙ্গে আমার দাদার খুব ভালো একটা সম্পর্ক ছিল না। তারপর থেকে যখনই সেই পরীটা দেখা করতে আসতো আমার দাদা খুব কষ্ট পেত, মানে ঘুমের ভিতরে অচেতন অবস্থায় থাকতো, কিন্তু হাত পা সব ছাড়াছাড়ি করতো। আশেপাশে দেয়ালে অনেক সময় পা হাত দিয়ে লাগতো, হাত টাত কেটে যেত। আমরাই যখন দাদার এরকম সিচুয়েশন হয় আমরাই পাশে বসে হাত পা সব চিপে ধরে নিয়ে থাকি। অথচ বৃদ্ধ একটা লোকের হাত পায়ে যে এত শক্তি হতে পারে সেটা আসলে আপনাদের বলে বোঝানো পারবো না। আমি নিজে অনেকবার আমার দাদার হাত পায়ে এরকম ভাবে ধরেছিলাম যাতে ছোড়াছুড়ি না করে। তো আরেক দিনের ঘটনা, আমাদের আসলে নতুন একটা বাড়ি করছিল আমার চাচা। বাড়ি করার সময় আসলে গ্রাম অঞ্চলে দেখা যায় এই বাড়ি করার জন্য একটা মিলাদ পড়ানো হয়। আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসছিল। আমরা সেই রাতে সবাই মিলে গল্প সল্প করছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে শব্দ আসছিল, এরকম একটা শব্দ যে আমাকে বাঁচাও। তখন আমরা বাইরে সবাই বের হয়ে দেখি যে আমার দাদা একটা গাছে একটা ডাল ধরে আসলে ঝুলে আছেন। ঝুলে আসলে বলা ঠিক হবে না, একটা মানুষ উড়ে যাওয়ার সময় খুব কষ্ট করে কোনো জিনিস আঁকড়ে ধরলে যেরকম হয় ঠিক এইরকম হয়ে আছেন। আমরা সকলেই দৌড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা সেই গাছ থেকে পড়ে যায়। আসলে আমার চাচা আমার দাদাকে ধরেছিলেন, সেজন্য বেশি ক্ষতি হয় নাই। তো সেদিন আমার দাদা বলেছিলেন ওই দিন যদি ওনাকে নিয়ে যেতে পারতেন সেই পরীরা, তাহলে হয়তো সেনাকে আর কোনোদিন ফেরত দিত না। আমার দাদাকে তারা অনেকবার আসলে প্রপোজাল দিয়েছেন যে তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য। দাদা যাননি, এই জন্যই তাদের রাগটা আরো আসলে বেশি। যখনই আসতো অনেক কষ্ট দিত। এরকম হুট করে দেখা যায় যে রাতের বেলা ঘরে শুয়ে আছে আমার দাদা, ভিতর থেকে আসলে ছিটকে নিয়ে, আমরা যেটা খিল বলি দরজার, সে জিনিসটা লাগিয়ে দেওয়া আছে, কিন্তু ভিতর দাদা নেই। 2-3 দিন কোনো খোঁজ পাওয়া যেত না। হুট করে একদিন দেখা যেত আমাদের মাঠের মাঝখানে পড়ে আছেন। সেখান থেকে লোকজনেরা আসলে খুঁজে পেলে বাড়িতে এনে দিয়ে যেত। এইরকম অনেকবার হয়েছে, অনেকবার আমাদের নিজের চোখে দেখা ঘটনা। তো আমি দাদাকে বলেছিলাম, দাদার কাছ থেকে আর শুনেছিলাম, আসলে আমার দাদা বলেছিলেন যে উনি নাকি ওই পরীকে বিয়ে করেছিলেন এবং ওই পক্ষে একটা বাচ্চাও আছে। এই সমস্ত অনেক কাহিনী আমাদের বাড়িতে ঘটতো। তবে কাহিনীটা হয়তো অনেক ভৌতিক নয়, তবে অলৌকিক বটে। এই কাহিনী যে সত্যি তার যথার্থ প্রমাণ আমি নিজেই। আজকের এই বিজ্ঞানের যুগে এই কাহিনীটা হয়তো অনেকেই বিশ্বাস না করতে পারে নিজের চোখে না দেখলে, কিন্তু আমরা আমাদের পরিবারের সবাই নিজের চোখে যে ঘটনাগুলোকে দেখেছি এবং এই ঘটনাগুলোকে আমরা বিশ্বাসও করি। আজকে আমার দাদা বেঁচে নেই। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমার দাদা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদার কথা আমার খুব মনে পড়ে। তবে আমার দাদার মৃত্যুর পর সেই রিলেটেড কোনো কিছু আমাদের বাড়িতে আর ঘটে না। সবকিছুই যেন কেমন একটা শিথিল হয়ে গেছে। আর কিছু বলছি না, আপনারা ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আসিফ, পুরান ঢাকা থেকে। তো আমি ঘটনাটা শুরু করতেছি। আসিফ একজন পেশায় সফটওয়্যার ডেভেলপার। সে পুরান ঢাকার শাঁখারী বাজার সংলগ্ন একটি পুরানো প্রায় ধ্বংসবেশ 3 তলা ভবনের 2য় তলায় নতুন ভাড়া এসেছে।
বাড়ির নাম স্থানীয় ভাষায় বলতো শওকত মঞ্জিল, যা প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত ছিল এবং সম্প্রতি মালিক পক্ষ দ্রুত সংস্কার করে ভাড়া দিয়েছে। আসিফ একা থাকে। বাড়ির দিনের বেলায় বেশ শান্ত থাকলেও রাতে সিঁড়িতে পুরনো কাঠের মর্মর শব্দ এবং করিডোরের বাতাসে শিশির শব্দ তাকে অস্বস্তি দিত। আসিফ লক্ষ্য করলেন তিনি আসার পর থেকেই একটি কালো বিড়াল প্রায় প্রতি রাতে তার বারান্দায় এসে থাকে। বিড়ালটি একেবারেই নিঃশব্দ এবং কেবল চেয়ে থাকে। বিড়ালটির চোখ দুটি ছিল অস্বাভাবিক রকমের বড় এবং স্থির, যেন তাতে কোনো আবেগ নেই, কেবল গভীর অন্ধকার। আসিফ খাবার বা দুধ দিলেও সে কখনো খেত না, কেবল কিছুক্ষণ বসে থেকে আবার অন্ধকারে মিলিয়ে যেত। আসিফ পাশের চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারলেন এই মহল্লায় একটি পুরনো বিশ্বাস প্রচলিত আছে যে কোনো বাড়িতে যদি সংস্কার কাজের সময় কোনো আত্মার শান্তির বিঘ্ন হয় তবে সেই আত্মা কালো বিড়ালের রূপ নিয়ে ফিরে আসে। এই বিড়ালকে তারা পঞ্চমীয় ছায়া নামে ডাকত। আসিফের ফ্ল্যাটে একটি অদ্ভুত সমস্যা দেখা দিল। গুরুত্বপূর্ণ জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত, যা আসলে বাস্তবতা এটা সম্ভব না, কারণ জিনিসপত্র তো কখনোই সম্ভব না এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। তো একদিন আসিফ তার দামি ল্যাপটপের চাবিটি টেবিলের উপর রাখলেন। সকালে উঠে দেখলেন চাবিটি বিছানার নিচে, অথচ সে রাতে বিছানায় একবারও চাবি নিয়ে প্রবেশ করেনি। আসিফ নিশ্চিত হলেন এই অস্বাভাবিকতার সাথে কারো বিলারের কোনো একটা সংযোগ আছে। এক রাতে যখন সে ল্যাপটপে কাজ করছে তখন দেখলো কারো বিড়ালটি নিঃশব্দে বারান্দার দরজা পেরিয়ে ঘরে ঢুকতেছে। বিড়ালটি তার চাবির রিংটি দাঁত দিয়ে আলতোভাবে তুলে নিয়ে ধীরে ধীরে করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারে ভয়ে আসিফ হাত পা ঠান্ডা হয়ে গেল। তবুও সে নিঃশব্দে বিড়ালটির পিছু নিল এবং বিড়ালটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচের দিকে, যে অংশটি এখনো সংস্কার হয়নি এবং তালাবদ্ধ, সেদিকে যেতে থাকলো। বিড়ালটি সিঁড়ির একেবারে নিচে এসে একটি পুরনো এবং কাঠের দরজার বরাবর চাবির রিংটি নামিয়ে রাখলো এবং নিজে অন্ধকারে মিশিয়ে গেল। আসিফ কাছে গিয়ে দেখলো এটি হলো বাড়ির বেসমেন্টের দরজা, যা বাড়ির মালিক কঠোরভাবে বন্ধ রাখতে বলেছিলেন। আসিফ রিংটি দিয়ে দরজা খোলার চেষ্টা করলেন। চাবিটি হুবহু মিলে গেল। দরজা খুলতেই তীব্র স্যাঁতস্যাঁতে এবং মাটির নিচে চাপা পড়া একটা পুরনো গন্ধ আসিফের নাকে এলো। ভেতরে ছিল সম্পূর্ণ অন্ধকার। সাহসের ভর করে আসিফ টর্চ লাইট হাতে নিয়ে ভেতরে ঢুকলেন। বেসমেন্টটি ছিল আবর্জনাপূর্ণ এবং অদ্ভুত রকমের সরু। টর্চের আলোয় তিনি বেসমেন্টের এক কোণে থেকে একটি ক্ষীণ ফিসফিসানি শুনতে পেলেন। কণ্ঠস্বর ছিল একজন শীতল বয়স্ক নারীর, যা ক্রমাগত একটি নাম উচ্চারণ করতেছিল, শিখা শিখা শিখা, মানে এইভাবে একটা নাম উচ্চারণ করতেছিল। আসিফ যখন সেই শব্দের দিকে এগোচ্ছিলেন তখন তার হঠাৎ পায়ের নিচে কিছু একটা সরে গেল। তিনি দেখলেন সেই কালো বিড়ালটি, যা মেঝেতে শুয়ে তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে এবং তার লেজ দিয়ে মাটির একটা আঙ্গুলের হাড়ের মতো কিছু নির্দেশ করতেছে। আসিফ টর্চলাইট দিয়ে ভালোভাবে দেখলেন বিড়ালটি যেখানে ইশারা করছিল ঠিক সেখানে মাটিতে রাখা একটি পুরনো ভাঙা টিনের বাক্সের পাশে একটি ছোট্ট মরিচে ধরা ডায়েরি পড়ে আছে। তিনি ডায়েরিটা দেখলেন যে 70 দশকের প্রায় আগের। সেখানে লেখা ছিল শিখা নামের এক তরুণের কাহিনী, যে ছিল শওকত মঞ্জিলের মালিকের কন্যা। ডায়েরির শেষ পাতাগুলোতে লেখা ছিল একটা ছোট্ট নোট। লেখা ছিল যে আমার বাবা আমাকে এখানে আটকে রেখেছে। আমার বিড়ালটা মনি ও শুধুই জানে চাবি কোথায়। কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ না। ডায়েরির পাশে একটি ছোট্ট সাদা চুলের গোছা ছিল, যা মানুষের চুলের মতোই দেখতে। আসিফ বুঝতে পারলেন যে বাড়ির মালিক সংস্কারের সময় হয়তো দ্রুত সবকিছু ঢাকা দিতে চেয়েছিল, যাতে কেউ শিখার ট্র্যাজেডি না জানতে পারে। কারো বিড়ালটি হয়তো শিখার সেই প্রিয় পোষা বিড়াল মনি ছায়া হতে পারে, যে তার মালিকের মৃত্যুর পর বছরের পর বছর ধরে সেই চাবি এবং স্থানটির রহস্য পাহারা দিয়ে আসতেছে। আসিফ তখনই বাড়িটি ছেড়ে দিলেন
তিনি ডায়েরিটির সঙ্গে নিয়ে যাননি। তিনি বুঝতে পেরেছিলেন কিছু রহস্য তাদের চিরকালের মতো পুরনো দালানগুলো অন্ধকার এবং মাটির নিচে চাপা পড়ায় থাকাই শ্রম। কারণ এই ডায়েরিগুলোকে আসলে সাথে নিয়ে আসলে পরবর্তীতে তার সাথে কিছু ঘটনা ঘটতে পারে। এই কারণে তিনি এই ঘটনা এড়াতে তিনি সেখান থেকে সেই রুম থেকে চলে বের হয়ে আসেন এবং পরবর্তী তিনি মালিকের সাথে কথা বলেন যে তিনি এখানে অনেক অদ্ভুত ধরনের ভৌতিকতার সাথে তিনি হলো সম্মুখীন হচ্ছেন, যার কারণে তিনি এখানে থাকবেন না, তিনি বাসাটা ছেড়ে দেবেন এবং পরবর্তী তিনি বাসা ছেড়ে দেন এবং সেই আসিফ ভাইয়ের সাথে আসলে তার পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আসিফ ভাইয়ের মতো করে আপনাদের কাছে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। গত 9 জানুয়ারি সকালে আমি বান্দরবন যাই পুরো পরিবার সহ। যাওয়ার প্ল্যানটা ছিল হুটহাট করেই, কারণ শীতকাল যেহেতু একটু ঘোরবার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। তো বান্দরবনে যাওয়ার পর সেখানে অনেক আগে থেকেই এক সিএনজি ড্রাইভার আমার পরিচিত ছিল। তো ইসমাইল ভাই তার নাম, তাকে আমি পেয়ে যাই। তো তিনি আমাকে বলেন যে সামির ভাই, বান্দরবন যেহেতু আসলেন তো একটু ঘুরে ফিরে আমরা একটু দূরে একটা জায়গায় আজকে রাতে থাকবো। আর সেই ইসমাইল ভাই তিনি গাইড হিসাবেই কাজ করে থাকেন, মানে সিএনজি চালানোর পাশাপাশি। তো আমরা তখন ঠিক করি যে থানচিতে যাব। থানচি বান্দরবন শহর থেকে প্রায় 79 কি 80 কিলো দূরে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমি, আমার বাবা মা এবং আমার ছোটো বোন আমরা যাই। সেই সিএনজিতে করেই যাই। ইসমাইল ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যান। দুপুর নাগাদ আমরা থানচি দিকে পৌঁছাই। তো ইসমাইল ভাই আমাকে বলে যে সামির ভাই, এর আগেও তো আপনি একবার আসছিলেন, থানচিতে তো ছিলেন, তো এক কাজ করেন, চলেন আমরা এখান থেকে আরও 23 কিলো নৌপথে যেতে হয়, রেমাক্রিতে যাই। যদিও সেখানে আমার একবার যাওয়া হয়েছিল। তো তখন প্রায় 4টার কাছাকাছি। তো ইসমাইল ভাই বলছে যে সামির ভাই এখন আসলে কি নৌকা ছাড়বে কিনা জানি না, তো আমি চেষ্টা করে দেখি। যেহেতু ইসমাইল ভাইয়ের সব কিছু পরিচিত ছিল, তো তিনি একটা নৌকা ঠিক করে ফেলেন। এবং যারা রেমাক্রিতে গিয়েছেন তারা হয়তো রেমাক্রির নৌকাগুলা দেখে থাকবেন, বা যারা দেখেননি তারা কিন্তু ইউটিউবে সার্চ দিলেই দেখবেন। রেমাক্রি যাওয়ার নৌকাগুলো হচ্ছে চিকন টাইপের, 6 থেকে 7 জন বসতে পারে। তো এরকম আমি তখন 4টা 5 কি 10 এরকম একটা সময় নৌকা পাই। নৌকাতে ছিল আমার সেই একজন উপজাতি ভাই, তিনি একজন মাঝি, তার সাথে তার আরেকজন ছিল তার সাথে, যিনি গাইড হিসেবেই কাজ করতেন সেই নৌকাতেই। এবং তার পাশাপাশি আমরা ফ্যামিলি মেম্বার 4 জন এবং ইসমাইল ভাই। 4টা 5 কি 10 এরকম সময় আমরা যাত্রা শুরু করি। আশেপাশের সিনারি খুবই সুন্দর। তো আমি একটু মনে মনে ভাবছিলাম যে ইসমাইল ভাই আমাকে বলেছিল যে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তার মানে 4টার এই সময়টা রওনা দেওয়ার কারণে তাহলে দেখা যেত যে আমার 6টা নাগাদ আমি হয়তো পৌঁছে যাবো, এটা আমার একটা ধারণা ছিল, কারণ এর আগেও আমার এরকম সময় লেগেছিল। তো যখন প্রায় 5:15 বাজে বিকাল, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। চারপাশে কিন্তু পাহাড়, আর পাহাড়গুলো এত উঁচা উঁচা যে আসলে কিন্তু মানে আশেপাশে খুব একটা বাড়িঘর নাই বলতে বলতে দেখা যায় এরকম যে 15-20 মিনিট পর 3-4টা ঘর উপজাতিদের দেখা যায়। যাই হোক, 5:15টার দিকে তখন ইসমাইল ভাই আমাকে, আমার মাকে এবং আমার বোনকে নামিয়ে দিয়ে বলছে যে ভাইয়া আমি সহ চলুন, আমার একটু হাঁটা লাগবে, কারণ এখানে পানি কম, আগে থেকে একটু পানি কমে গিয়েছে, এজন্য এখানে একটু যেতে সময় লাগে, হয়তো 2.5 ঘন্টা কি তার বেশি সময় লাগতে পারে। যাই হোক, আমরা এরকম 10-15 মিনিট হাঁটি এবং আমার বাবা নৌকা নিয়ে ওনারা একটু আগে এগিয়ে যায়। আমরা আবার নৌকায় উঠি। আস্তে আস্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হচ্ছে। 5:30 থেকে 5:45 বেজে যায়। অন্ধকার বেড়ে যাচ্ছে এবং আকাশের তারাগুলা তখন স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে এমন একটা জায়গা আসে যেখানে আমি জীবনে প্রথমবারের মতো বেশ ভয় পেয়ে যাই। হঠাৎ আমাদের নৌকাটা থেমে যায়। আমার যে নৌকার যে চালক ছিল এবং তার সাথে যে হেল্পার বা যেটাই বলে গাইড বলে উনি ছিল, ওনারা দুজন ওনাদের নিজের ভাষায়, উপজাতি ছিল তো, নিজের ভাষায় কি যেন বলছে, কিন্তু নৌকা যাচ্ছে না। পানি ঠিক নর্মাল, কিন্তু নৌকা যাচ্ছে না। নিচে পাথর আছে, কিন্তু পাথরটা অনেক নিচে, এটা আমি বুঝাই যাচ্ছিল। আমি সবার সামনে বসেছিলাম নৌকায়, একজন করে বসতে, আমি সবার সামনেই বসা। আমার বাবা মা ওনারা ভয় পাচ্ছেন আমি বুঝতেছি, কিন্তু আমাদেরকে বোঝাতে দিচ্ছি না। এদিকে হঠাৎ করে দেখা গেল আমার নৌকাটা এত ভারী থাকার পর, আমরা কিন্তু সেখানে ছিলাম প্রায় 7 জনের মতো, তারপর আর এছাড়া আমার ব্যাগ তো ছিলই, নৌকাটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে।
যতই বৈঠা দিয়ে নৌকাটা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে, সেই ইঞ্জিন চালিত নৌকাটা বাঁকা হয়ে যাচ্ছে। ইঞ্জিন থামিয়ে দেওয়া হয়, তারপর বেঁকে যাচ্ছে নৌকাটা। ইসমাইল ভাই সঙ্গে সঙ্গে নেমে পড়ে এবং তিনি সহ যে নৌকারা দুজন আছে তারা শক্ত করে নৌকাটাকে অনেকক্ষণ ধরে রাখার চেষ্টা করে, কিন্তু নৌকাটা বাঁকা হয়ে যাচ্ছে এবং নৌকা কোনোভাবেই আগাচ্ছে না। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। আমার বোনও কিছুটা কান্না করে বলতে থাকে আম্মুকে, যে আম্মু আমি একটু পাড়ে গিয়ে আমরা দাঁড়ায় থাকি, দেখি কি হয়। প্রায় 15 মিনিট পর গিয়ে, তখন প্রায় 6:15 মতো হবে সন্ধ্যা, তখন নৌকাটা আস্তে আস্তে যাওয়া শুরু করে এবং কোনো রকম নৌকাটা সেখান থেকে পার হয়ে যায়। তারপরও চারপাশে বেশ অন্ধকার এবং আমরা প্রায় 20 মিনিট পর গিয়ে সেই রেমাক্রিতে পৌঁছাই। রেমাক্রিতে একটা রুম পাই আমরা, আর সেখানে যেই জায়গাটা আমার যে গেস্ট হাউস আমার থাকা হয় সেটার নামে প্রকাশ করছি না, সেখানে একটা রুম পাই। সেই রাতেই আরেকটা ঘটনা ঘটে, যেটা আমি এখন বলতে যাচ্ছি। তো আমি দেখা যায় যে 8টার মধ্যে আমি খুব ফ্রেশ হয়ে যাই, আমরা ফ্যামিলি মেম্বার যারা ছিলাম। আমার রুমের বর্ণটা দিয়ে নিচ্ছি, 2টা খাট সেখানে এবং 2টা খাটের পাশেই থাই অ্যালুমিনিয়ামের গ্লাস দেওয়া, এবং সেই গেস্ট হাউসে এটাই একমাত্র পাকা ঘর, মানে চারপাশে দেওয়াল, উপরে টিন শেড, এবং এটা নাকি নতুন করা হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি হবে। তো আমার রুমটা ক্রস করেই একটা সিঁড়ি উপরের দিকে চলে গিয়েছে, মাটির সিঁড়ি। যেহেতু রাতে অন্ধকার তাই আমি আর ওরকম খেয়াল করি না। আর আমার যে রুমের সামনে যে হাঁটার রাস্তাটা ছিল, সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং সেই রাস্তাটা খুবই চিকন, এবং তার পাশে কিন্তু নিচে পাহাড় আর নদী। আর আমার রুমের ঠিক পিছনের দিকে একটু পরে হচ্ছে পরপর 2-1টা রুম, যেখানে আমার গাইড ওরা থেকেছিল। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করি, আর খুবই নিরিবিলি, যেহেতু পাহাড়ি এলাকা খুবই নিরিবিলি। বাঙালি বলতে আমরা যারা, আমি আমাদের ফ্যামিলি আমি সহ ছিলাম, আরেকটা ফ্যামিলি ছিল তার একটু দূরে আরেকটা রুমে। যা হোক, আর উপজাতি ভাইরা তো এখানে আছেই। তো যা হোক, আমি তারপর রুমে থাকা শুরু করি। ঘটনাটা ঘটে রাত্রে 12টা কি 12:30টার দিকে। আমরা ফ্যামিলি মেম্বাররা গল্প করছিলাম। তো আমি এবং আমার আব্বু দুজনই 2বার চেক করি যে জানলার লক লাগানো আছে কিনা। থাই অ্যালুমিনিয়ামের গ্লাসের জানলার লক ঠিকভাবে লাগাই, এবং কয়েকবার চেকও করি যে জানলাটা খুলে না, কিন্তু দেখছিলাম যে না, জানলা খুলে না। যেটা বললাম 12টা কি 12:30টার দিকে জানলায় পর্দা দেওয়া। হঠাৎ একটা খটখট করে একটা আওয়াজ। তাই আমি ভাবলাম যে জানলাটাকে ধরলো নাকি বা কেউ টানলো নাকি। আমি কয়েকবার ডাকলাম যে কে, রুমের কিন্তু লাইট জ্বালানো, আমি বারবার বলছি কে, কোনো শব্দ নাই। আবার 2-3 মিনিট পর এবার জানলাটাকে মাঝে জোরে টান দিয়ে খুললো। আমি আবার জিজ্ঞাসা করি কে কে বলা মাত্রই আমি যখন পর্দাটা সরাবো, দেখি আমার জানালা প্রায় আমার এক হাতে ঠিক অর্ধেক হাত পরিমাণ সময় এরকম খোলা, এবং মনে হচ্ছে অনেক কষ্ট করে কেউ খুলেছে। আমি তাড়াতাড়ি রুমের দরজাটা খুলে আশেপাশে দেখি কেউ নাই, সবাই তো এরকম নীরব, এবং মনে হচ্ছে সবাই আশেপাশে সবাই ঘুম। মানে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেছি কে এখানে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। সঙ্গে সঙ্গে আমি কিছুটা ভয় পেয়ে আমার 2টা রুম পরে যে আমার গাইড ছিল ইসমাইল ভাই, তাকে গিয়ে আমি নক করি এবং তার দরজাটা আমি সে দরজাটা খুলে, তো সেই ইসমাইল ভাইয়ের সাথে সেই যে গেস্ট হাউস ছিল সেখানকার একজন উপজাতি ভাই ম্যানেজার, সেই ইসমাইল ভাইয়ের সাথে শুয়েছিল। আমি ইসমাইল ভাইকে বললাম যে ভাই, আমার রুমের জানালাটাকে জানি খুলে ফেললো, এখানে আবার চোর বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে না। ইসমাইল বললো যে না, এই জায়গায় তো আজ পর্যন্ত কখনো চুরি হয় নাই, আর আপনার জানালা খুললো কে? আমি বললাম যে ভাই আমি তো বলতে পারবো না। ইসমাইল ভাই কিছুক্ষণ মাথা চুলকে আমাকে বলছে, আচ্ছা ভাইয়া আপনি শুয়ে পড়েন, জানালা লাগা শুয়ে পড়েন, আর কোনো সমস্যা হবে না, আমি আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাইকেন সেখানে। তারপর ইসমাইল ভাই সেখানে শুয়ে পড়েন, আর খুব একটা সমস্যা হয় না। রাতে আবার দরজার জানার লক লাগে, এবার লাইটটা জ্বালিয়ে আমরা শুয়ে পড়ি। সকালবেলা 9টার দিকে ইসমাইল ভাই আমার রুমে আসে, নক করে এবং আমাকে রুম থেকে বের হতে বলে। তা আমাকে বলছে যে ভাইয়া পরবর্তী দিকে কোনো সমস্যা হয়েছিল? বললাম না, কোনো সমস্যা তো হয় নাই। এবার ইসমাইল ভাই দিনের আলোতে আমাকে একে একে কিছু ঘটনা বলে। তিনি প্রথমে আমাকে বলে, ভাইয়া গতকাল যে আপনার নৌকা আটকে গিয়েছিল, ওই জায়গাটা কিন্তু আসলে খুব ভয়ানক একটা জায়গা, এবং এখানে নাকি এর আগেও বেশ সমস্যা হয়। কেউ যদি সন্ধ্যার পর সেখানে নৌকা দিয়ে যায়, মাঝে মাঝে নাকি সেখানে নৌকা এরকম কিছু একটা আটকিয়ে ফেলে, এটা প্যারানর্মাল কিছু একটাই হবে। এবং ইসমাইল ভাই বলে যে ভাইয়া আপনার তো সারাতে যখন আসলাম ধরুন নৌকা কিন্তু আমাদের সাথে একটা ছিল, আর কোনো নৌকা ছিল না, যেহেতু শীতকালের সময়। এবং তিনি তখন আমাকে বলেন ইসমাইল ভাই নাকি নিজেও প্রচণ্ড ভয় পেয়েছিল, এবং তিনি এর জন্যই নিজে
পানিতে নেমে সেই মাঝিদের সাথে গিয়ে নৌকাটা টেনে উপরে উঠেছিল। এরকম ঘটনা নাকি ওখানে মাঝে মাঝে প্রায় ঘটে, এবং তার পরবর্তী যে ঘটনাটা শুনি তা আরও ভয়ঙ্কর। ইসমাইল ভাই আমাকে বলে যে গতকাল রাতে যখন এরকম জানলাটা খুলে গিয়েছিল তখন তো আমি তাকে গিয়ে এরকম কমপ্লেন করলাম। করবার পর ইসমাইল ভাই যখন শুতে যাবে ওনার সাথে সেই ম্যানেজারটা শোয়া, যেটা তিনি ছিল গেস্ট হাউসের ম্যানেজার, সেই গেস্ট হাউসের ম্যানেজার বলে, ইসমাইল তুমি তো এখানে প্রায় মাঝে মাঝে এরকম টুইস্ট নিয়ে আসো, তুমি হয়তো জানো না যে এই রুমটা নতুন দেওয়া হয়েছে এবং এই রুমটা করার পর থেকেই আমাদের আশেপাশে খুব সমস্যা হচ্ছে। আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমার রুমের থেকে ডান দিকে ঠিক উপর দিকে একটা সিঁড়ি চলে গিয়েছিল। ইসমাইল ভাই তখন আমাকে সেখানে সেই সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যায় এবং তিনি আমাকে দেখায়, বলে যে সাইন ভাই এটা হচ্ছে একটা চিতা, এখানে লাশ পোড়ানো হয় ওজাদিদের, এর জন্য এই জায়গাটা বেশ হন্টেড, এটা নাকি খুব ভয়ানক একটা জায়গা। এবং সেই হোটেল ম্যানেজার তখন আমার সাথে দেখা করতে আসে, আমি তার কাছে যাই এবং সে বলে যে ভাইয়া